তার বাবু ভাইকে দীর্ঘদিন থেকে প্রাণ প্রকৃতি নিয়ে যিনি কাজ করছেন, যিনি দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ছুটে যাচ্ছেন। আমরা সবসময় একটা জিনিস চিন্তা করি যে আমাদের পা যদি মাটিতে থাকে, দৃষ্টি থাকে আকাশের সীমানার দিকে। আমরা বাবু ভাইকে মনে করি তার পা মাটিতে, কিন্তু দৃষ্টি তার আকাশের সীমানার দিকে। আমরা সবাই জোরে মুকিত মজুমদার বাবু ভাইয়ের জন্য একটা তালি দিতে চাই। ডক্টর এস এম মোরশেদ পরিচালক ডিবেট ফর ডেমোক্রেসি, কিন্তু তিনি আমার কাছে মনে হয় যে অলিখিত অন্যতম পরিচালক প্রকৃত জীবন ফাউন্ডেশনের। তার একজন বড় শুভাকাঙ্ক্ষী তিনি। আমরাও শুভাকাঙ্ক্ষী, কিন্তু আজকে শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা কাছে আসার সুযোগ পেয়েছি, তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে প্রাণ প্রকৃতি পরিবেশ নিয়ে কিন্তু আমরা যত কথা বলি, কিন্তু ততগুলো কিন্তু কাজ আমরা করি না। সুস্থ জীবন যাপনের জন্য পরিবেশ যে কতখানি গুরুত্বপূর্ণ সেটি কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু বুঝতে পারছি। প্রাণ প্রকৃতি জীবন রক্ষায় আমরা জাতি হিসাবে কিন্তু আমাদের সফলতা মোটেই নেই, আমরা ব্যর্থতার পরিচয় দিচ্ছি। আমরা যদি দেখি যে ইন্ডেক্সে বাংলাদেশের পরিবেশের বর্তমান অবস্থান কি, সেই ইন্ডেক্সকে যদি আমরা দেখি, তাহলে ১৬০-৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে ১৭৯তম, অর্থাৎ একেবারে সর্বশেষ তলানির উপর হচ্ছে বাংলাদেশের পরিবেশের অবস্থা। এবং এই পরিবেশ রক্ষায় জাতি হিসেবে কিন্তু আমরা যে ব্যর্থতার পরিচয় দিচ্ছি বারবার, সেটি কিন্তু আমরা সবসময় কিন্তু দেখে আসছি। বিশ্বব্যাংক একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, এবং সেখানে বলছে বায়ু দূষণের ফলে বাংলাদেশে প্রতি বছর ২,৭২,০০০ মানুষের যে অকাল মৃত্যু ঘটছে, এটি অত্যন্ত আমাদের জন্য সিগনিফিক্যান্ট। যে আমাদের যে বায়ু দূষণ ঘটছে, আপনি দেখেন আমাদের অ্যাজমা বলি, আমাদের হাঁপানি বলি, আমাদের লিভারের প্রবলেম বলি, কিডনির প্রবলেম বলি, এই সব ধরনের অনেক আমাদের অসুখ রয়েছে, যেগুলি কিন্তু আমাদের বায়ু দূষণের কারণে কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে কারণে বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী আমরা ২,৭২,০০০ মানুষের অকাল মৃত্যুর জন্য কিন্তু আমরা এই বায়ু দূষণকে মূলত দায়ী করতে পারি, এবং এর যে আর্থিক ক্ষতি সেটা জিডিপিতে ১৭.৬% হিসেবে আমাদের এই বিশ্বব্যাংক সেখানে বলেছে। তো সে কারণে আমরা এই যে বায়ু দূষণ নিয়ে আমরা কখনোই কিন্তু আমরা নানা কর্মপরিকল্পনা গ্রহণ করি, সেমিনার করি, সভা করি, অনুষ্ঠান করি, সিম্পোজিয়াম করি, পোস্টার করি, ব্যানার করি, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু আমাদের রাষ্ট্র কিন্তু আমার এই নাগরিককে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এই বায়ু দূষণের জন্য কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না। সে কারণেই আমরা বারবার বলে থাকি যে পরিবেশ দূষণের ক্ষেত্রে, প্রাণ প্রকৃতি রক্ষার ক্ষেত্রে, আমরা আমার জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের ইন্ডেক্স হচ্ছে কি একেবারে পৃথিবীর সবচাইতে ত্বরান্বিত অবস্থান করছে। সুতরাং সেই ত্বরান্বি থেকে আমরা কিন্তু এখন উঠে আসতে হবে। আমরা কিছু সমালোচনা করতে চাই। বিগত সরকারের আমলে কিন্তু আমাদের এই পরিবেশ রক্ষার নামে নানা রকমভাবে আমরা দেখেছি যে আমাদের বন উজাড় করা হয়েছে, আমরা দেখেছি যে বিভিন্ন রকমভাবে প্রকৃতিকে ধ্বংস করে আমাদের গাছ কেটে সেখানে নানা রকম নির্মাণ কাজ করা হয়েছে। ইভেন এখন যে ফ্লাইওভার করা হচ্ছে, মেট্রো রেল করা হচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু এখন বিতর্ক তৈরি হচ্ছে। এগুলি কিন্তু আমাদের প্রাণ প্রকৃতি, আমাদের জীববৈচিত্র্যকে কি তারা রক্ষা করতে পারছে কিনা, এবং কি কারণের জন্য আমরা প্রাণ প্রকৃতি জীববৈচিত্র্যকে রক্ষা না করে আমরা এই ধরনের কার্যক্রম করছি। সুতরাং বিগত আমলে আমরা কি দেখেছি, আমরা কতগুলি যে বিদ্যুৎ কেন্দ্রের কথা বলি, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কথা বলি, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, বড় প্রক্রিয়া, পায়রা, এই সকল বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আমাদের পরিবেশকে তারা কিন্তু সামনে রেখে, পরিবেশের ক্ষতি হবে সে সামনে রেখে কিন্তু আমরা এই বিদ্যুৎ কেন্দ্রগুলি আমাদের করা হয়নি। সেখানে বারবার ব্যাখ্যা দেওয়া হয়েছে যে আমাদের যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেটি করা হয়েছে, সেখানের মধ্যে বড় চিমনি থাকবে, সেই চিমনির ছাই উপরে উঠে যাবে, সেখানে প্রকৃতিতে কোনো রকম ধ্বংস করবে না। কিন্তু আমাদের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কারণের জন্য আমাদের সুন্দরবন কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যে সুন্দরবন হচ্ছে বাংলাদেশের প্রাণ, যে আমাদের এই যে বন্যা বলি, আমাদের জলোচ্ছ্বাস বলি, এগুলিকে যে জায়গা থেকে আমরা রক্ষা করতে পারি, সেখানে হচ্ছে সুন্দরবন কিন্তু আমাদেরকে রক্ষা করে থাকে। সুতরাং এই যে সেখানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে সেখানে আমাদের প্রথমত জীববৈচিত্র্য হারিয়েছে, সেখানে আমরা দেখেছি যে আমাদের প্রকৃতি ধ্বংস হয়েছে, সর্বোপরি আমাদের এই সুন্দরবনের যে ক্ষতি হয়েছে, সে ক্ষতির কারণের জন্য কিন্তু আমরা ভবিষ্যতে বাংলাদেশকে জলোচ্ছ্বাস থেকে রক্ষা করবার ক্ষেত্রে, বন্যা থেকে রক্ষা করবার থেকে আমাদের যে চ্যালেঞ্জ হবে, সেটি কিন্তু আমরা ধীরে ধীরে আস্তে আস্তে পরবর্তী প্রজন্ম, আজকে যারা তরুণরা রয়েছে তারা কিন্তু বুঝতে পারবেন না। আমরা বিভিন্ন সময় দেখেছি যে বাংলাদেশের জলবায়ু তহবিলের নামে প্রচুর টাকা এসেছে। কিছুদিন পরে জলবায়ু সম্মেলন হবে, কিন্তু বাংলাদেশের জলবায়ু তহবিলের নামে কিন্তু বিভিন্ন সময় প্রচুর টাকা বাংলাদেশে এসেছে। সিডরের নামে যে টাকা এসেছে, সে টাকা কিন্তু সিডরের ক্ষতিগ্রস্ত মানুষগুলো কিন্তু সে টাকা পায়নি। সে টাকাগুলো কিন্তু বিভিন্নভাবে রাজনৈতিক আমলারা, আমরা দেখেছি সেখানে সে টাকাগুলো তারা অপব্যবহার করেছে, নিজেদের বিভিন্ন প্রকল্পের মধ্যে ব্যবহার করেছে। আমরা যদি বলি যে জলবায়ুর তার তহবিলের টাকা দিয়ে সড়কে বাতি লাগানো হয়েছে, বাস টার্মিনাল তৈরি করেছে, বাস স্টেশন করা হয়েছে, কলেজ ভবন নির্মাণ করা হয়েছে, পুকুর খনন করা হয়েছে। তো জলবায়ু তহবিলের টাকা যিনি জলবায়ু উদ্বাস্তু হবেন, যিনি ক্ষতিগ্রস্ত হবেন, যিনি ঘর নাই বাড়ি নাই থাকবেন,
তিনি কিন্তু সেই জিনিসটি পাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে জলবায়ু তহবিলের টাকা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নানা প্রকল্প গ্রহণ করেছি। বিশেষ করে বাংলাদেশের একটি জেলার মধ্যে আমরা দেখেছি, একটা বিশেষায়িত জেলার মধ্যে জলবায়ু তহবিলের টাকা ব্যবহার করে সেখানে এই অর্থকে তছরূপ করার অভিযোগ রয়েছে। আমরা জলবায়ু তহবিলের একটা বিশেষ বড় ধরনের ফান্ড 874 কোটি টাকা বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট যে অংশে পদ্মা ব্যাংকে সেখানে ডিপোজিট করা হয়েছে। আপনারা জানেন যে পদ্মা ব্যাংক এখন পদ্মায় ডুবে যাচ্ছে। সেই পদ্মা ব্যাংকে যে টাকাটা ডিপোজিট করা হয়েছে 874 কোটি টাকা জলবায়ু তহবিলের টাকা, রাজনৈতিক ইশারায়, রাজনৈতিক বিবেচনায়, রাজনৈতিক চাপে পদ্মা ব্যাংকে জলবায়ু তহবিলে যে টাকাটা এখন ডিপোজিট করা হয়েছে সেই টাকাটা কবে উঠবে? আমি তো মনে করি কেমন পর্যন্ত এই জলবায়ু তহবিলে যে টাকাটা পদ্মা ব্যাংকে ডিপোজিট করা হচ্ছে 874 কোটি টাকা, সেটি কিন্তু এই তহবিল কর্তৃপক্ষ আর ফেরত পাবে কিনা আমি সেটি আশাবাদ ব্যক্ত করতে পারি না। কারণ হচ্ছে গিয়ে এখন আপনি সেখানে গ্রাহকরা গেলেই টাকা পায় না, 10 লক্ষ টাকা চেক দিলে 10,000 টাকা পায়। সুতরাং এই যে বিগত সময়ে আমরা দেখেছি যে নানা রকমভাবে বিগত সরকারের দুর্বলতাগুলো, সেই দুর্বলতাগুলো কিন্তু কাটিয়ে উঠতে আমাদের হবে।